শুরু হলো মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা প্রথমেই পৌঁছে গেলাম কাঠগোলা বাগান বাড়িতে। তার যে মূল গেট, তার সামনে দাঁড়িয়ে আছি। রাস্তাটি বেশ জনবহুল, অপরদিকে বেশ কিছু দোকানপাটও আছে এবং এই যে মূল গেটটি কাঠগোলা বাগান বাড়ির, তা রিপেয়ারিং হচ্ছে বা মেরামত হচ্ছে। আমরা এই গেটের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করছি। কাঠগোলা বাগানবাড়ির ভেতরে দর্শনীয় স্থান কী আছে তার একটি তালিকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটা উল্লেখ্য যে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত এটা খোলা থাকে। কাঠগোলা বাগানবাড়ি মুর্শিদাবাদের ইতিহাসের একটি প্রখ্যাত ঐতিহাসিক স্থান, কারণ এটি জৈন ব্যবসায়ী লক্ষ্মীপদ দিগর নির্মাণ করেছিলেন। এখানে ইংরেজ বণিকরা আসতো, বিভিন্ন সম্পদ বাটোয়ারা হয়েছিল। তৎকালীন সময়ের নবাবরাও আসতো এবং জগৎ শেঠ থেকে আরম্ভ করে অন্যান্য ব্যবসায়ীরাও এই বাগান বাড়িতে আসতেন। এটা ছিল একটা জলসা ঘরের মতো। এখানে তৎকালীন সময়ের বিখ্যাত নর্তকী হীরাবাই এখানে নৃত্য পরিদর্শন করতেন। আমরা ঢুকে গেছি বাগানবাড়ির ভেতরে। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা। দাঁড়িয়ে আছি কাঠগোলা বাগানবাড়ির সেই প্রখ্যাত সুড়ঙ্গের সামনে। এই সামনে যে অংশটি দেখা যাচ্ছে ফাঁকা, ওটি সুড়ঙ্গ এবং ওর ভেতর জলও দেখা যাচ্ছে। তার মানে সুড়ঙ্গের সঙ্গে যে ভাগীরথী বা হুগলি নদী যোগাযোগ আছে বোঝা যাচ্ছে। এবং এই সুড়ঙ্গ থেকে হাজারদুয়ারি প্যালেস বা জগৎ শেঠের বাড়িও যাওয়া যেত। এবং তৎকাল সময়ে ধনসম্পদ নিয়ে ব্যবসায়ীরা বা ইংরেজ বণিকরাও বা বহিঃশত্রু আক্রমণ থেকে পালাতে এই সুড়ঙ্গ দিয়ে তারা যাতায়াত করতে পারত। কাঠগোলা বাগানের যে ছোট চিড়িয়াখানাটি আছে তার ভেতর প্রবেশ করেছি। এর মধ্যবর্তী স্থলে এই ঝর্ণাটি আছে আর দুপাশে রয়েছে পাখি ঘর। আমরা দেখাচ্ছি সেটা। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মূল ভবনটিকে দেখতে। আমরা দেখতে পাচ্ছি এটি পালকি, সেই সময় এটি ব্যবহৃত হতো। আমরা ঘুরছি মূল ভবনের সামনের দিকে। কিছুক্ষণ বাদে এই মূল ভবনের ভেতরে প্রবেশ করব। সেখানে বহু ঐতিহাসিক গ্রন্থ, বিলিয়ার্ডস বোর্ডস এবং তৎকালীন সময়ে ব্যবহৃত নানা জিনিসপত্র আছে, কিন্তু সেগুলো কোনোটাই দেখানো সম্ভব নয়, কারণ ভেতরে ভিডিওগ্রাফি করা যায় না। আমরা ঘুরে আসি ভেতর থেকে। কাঠগোলা বাগানবাড়ির যে বিরাট প্রাসাদটি, সেটির ভেতরে ঘুরে এলাম। অনবদ্য ঐতিহাসিক বেশ কিছু সংগ্রহ দেখলাম, মন ভরে গেল। তারপর এগিয়ে চললাম তার আশপাশের যে প্রশস্ত অনেকটি জায়গা জুড়ে বেশ কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মন্দিরের সামনে আমরা রয়েছি। এখানে উল্লেখ্য যে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বে যে স্পটগুলো আমরা ঘুরে এসেছি, সেই স্পটগুলো ঘুরে আসার পরে এই কাঠগোলা বাগান বাড়িতে আসাটাই ভালো। এবং এখানে এসে বেশ কিছুটা সময় হাতে রাখতে হবে, কারণ এটি অনেক বড় জায়গা এবং অনেক কিছু এখানে দেখার আছে। আমরা চলেছি পরবর্তী জৈন মন্দিরটি দেখতে। আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম এই জৈন মন্দিরের সামনে। মন্দিরের একেবারে বাইরের দিকে জুতো খুলে এই মন্দির চত্বরে প্রবেশ করতে হয়। এইখানে জৈনের যিনি একজন গুরু, পার্শ্বনাথ বা পরেশনাথ, তার মূর্তি আছে ভেতরে, কিন্তু সেটির ফটোগ্রাফি করা যায় না। আমরা বাইরে থেকে মন্দিরের বাইরের অংশের ছবি আপনাদের দেখাচ্ছি। আর এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের এই মুর্শিদাবাদ ভ্রমণের ফার্স্ট পার্টের ভিডিও আলাদাভাবে এসে গেছে, এটি সেকেন্ড পার্ট। আপনারা দেখুন। আমরা সামগ্রিকভাবে মুর্শিদাবাদ ভ্রমণ খুব ডিটেলসে দেখাচ্ছি, যাতে আপনারা ঘুরতে এসে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। সেই জন্য তথ্যভিত্তিক চেষ্টা করছি দেবার। আপনারা ওই জন্যই বলছি দেখতে থাকুন ওয়াক উইথ এসডি, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠগোলা বাগানের মূল প্রাসাদ, যেখানে
মূল জলসাঘরের নাচ গান হতো এবং তার সামনে এই পুকুরটি, যেখানে বেশ কিছু রঙিন বড় বড় মাছ আছে এবং এপাশে ধাপি করা আছে বসার জন্য, অপূর্ব সৌন্দর্য। এবার আমরা কাঠগোলা বাগানবাড়ি ছেড়ে আমাদের পরবর্তী যে স্পট, সেই স্পটের দিকে এগিয়ে যাব। আপনারা দেখতে থাকুন। কাঠগোলা বাগানবাড়ির মূল গেটের উল্টো দিকে বেশ কিছু দোকান আছে। বেরিয়ে ওই দোকান থেকে খেলাম খেজুর গুড়ের চা। বেশ সুন্দর ফ্লেভার, গুড়ের ভালো একটা গন্ধ রয়েছে। চাটা খেতেও ভালো, 10, 15, 20 টাকার কাপ পাওয়া যায়। এই চা আপনারা জগৎ সেটের বাড়ি গেলে সেখানেও পেতে পারেন। মুর্শিদাবাদের ভিডিওর প্রথম পর্বেই বলেছিলাম যে আমরা একটা টোটো রিজার্ভ করে ঘুরছি, তাই আমরা এই কাঠগোলা বাগানবাড়ি থেকে আমাদের পরবর্তী স্পট জগৎ সেটের বাড়ির সামনে এসে পৌঁছে গেছি। জগৎ সেট নামটা বাংলার ইতিহাসের একটি অত্যন্ত সুবিখ্যাত নাম। পলাশী যুদ্ধর সময় থেকে শুরু করে তার পরবর্তী ইতিহাসে জগৎ সেট একটি ধনী পরিবারের ব্যবসার ইতিহাস। এবং জগৎ সেট কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, জগৎ সেট হচ্ছে একটা পদের নাম। যিনি বসতেন তিনি জগৎ সেট হতেন এবং তার সেই সুবিখ্যাত কীর্তি কাহিনী এর ভেতর রয়েছে। মিউজিয়াম রয়েছে, নানা দ্রষ্টব্য জিনিস রয়েছে, যেগুলো আমরা এই বাড়ির ভেতরে যখন প্রবেশ করব তখন দেখব। এবং এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয়, প্রবেশ মূল্য আছে। টিকিটের মূল্য এখানে 30 টাকা করে প্রতি ব্যক্তি। এবং আপনারা এখন যে গেটটি সামনে দেখতে পাচ্ছেন, আমরা জগৎ সেটের বাড়ি ঘুরে এসে এই গেট দিয়ে আপনাকে বাইরে আসতে হবে। থেকে টিকিট কেটে আমরা জগৎ সেটের বাড়ির ভেতরে ঢুকলাম। ঢুকে প্রথমেই চত্বরটির মধ্যে এসে আমরা প্রথমেই দেখতে পেলাম জগৎ সেটের বাড়ি, অর্থাৎ এই বাড়িটিতেই জগৎ সেট থাকতেন। আর তার পাশে একটা কামান রাখা রয়েছে। এছাড়াও সে সময় একটা রেল ইঞ্জিনের স্পেসিফিক কপি রাখা আছে। তো এইগুলো দর্শন করে তারপর জগৎ সেটের বাড়ির ভেতরে ঢুকে আমরা তার বিভিন্ন দ্রষ্টব্যগুলো দেখব, কিন্তু কোনোটাই দেখানো সম্ভব নয়, কারণ সেখানেও ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। জগৎ সেটের এই বিশাল আকার বাড়ির অনেকটা জায়গা জুড়ে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে কিছু কিছু জায়গায় গুপ্ত ঘর আছে, যেগুলো নিচের দিকে নেমে দেখতে হয়, কিন্তু কোনো জায়গাতেই ফটোগ্রাফি করা যায় না। তাই আমরা জগৎ সেটের বাড়ির একটি অংশের ওপর থেকে দাঁড়িয়ে এই ফটোগ্রাফিগুলো করেছি। এবং দেখুন যে তার যে একটা সে সময় বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল, তার চিহ্ন এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে ফুটে উঠেছে। সেটের বাড়ির সেই যে চাকচিক্য এবং বিলাসিতার কিছু কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। জগৎ সেটের বাড়িটি ঘুরে দেখতে নির্দিষ্টভাবে জায়গা করা আছে, সেই জায়গাগুলো দিয়েই আপনারা দেখতে পাবেন। বাকি অংশ আপনারা যেতে পারবেন না, ঘুরে এসে সেই মন্দির দেখে বাইরে আসতে হবে। আমরা এসে গেছি নসিপুর রাজবাড়ির সামনে। এই নসিপুর রাজবাড়ি ইতিহাসের অত্যন্ত বিখ্যাত একটি রাজবাড়ি। 1776 খ্রিস্টাব্দে রাজা দেবী সিংহ এটি নির্মাণ করেছিলেন। দেবী সিংহ ইতিহাসে একজন অত্যাচারী রাজা হিসেবে পরিচিত। তার আমলে এই রংপুর বিদ্রোহ হয়েছিল। আমরা এই রাজবাড়ির পেছনের দিকে অংশে আছি। এখানেই বহু ঘর এবং সেখানে বহু অত্যাচারের প্রতীক হিসেবে এই ঘরগুলো রয়ে গেছে। এখানেই ছিল ফাঁসির মঞ্চ, যেখানে কৃষকদের ওপর অত্যাচার করা হতো। বাড়ির সামনের অংশে রয়েছে তৎকালীন সময়ে ব্যবহৃত এই ফোয়ারা, বর্তমানে যা অচল হয়ে গেছে। এছাড়া বেশ বড় বড় ঝাউ গাছ রয়েছে রাজবাড়ির পার্শ্ববর্তী অংশে। এটি হচ্ছে সামনের মূল অংশ এবং সিঁড়ি, এখান দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করা হতো। এর প্রবেশ মূল্য 20 টাকা। সামনের দিকটা রংচং করা হলো, ভেতর দিকটা যথেষ্ট ভগ্নপ্রাপ্ত রয়েছে। তবে রাজবাড়ির ভেতরে একটি মিউজিয়াম আছে, যেখানে চিত্রশালা এবং অন্যান্য ব্যবহৃত দ্রব্যাদি সামগ্রী দেখা যায়। আমরা এসে গেছি জাফরাগঞ্জ আখড়ায়। এটি রাজস্থানের শ্রী রামানুজ স্বামীর শিষ্যরা প্রতিষ্ঠিত করেছিল। এরা শ্রী সম্প্রদায় নামে পরিচিত। আখড়ার সামনে রয়েছে এই সুউচ্চ তরুণটি। আমরা জাফরাগঞ্জ আখড়ার ভেতরে প্রবেশ করেছি। এই আখড়ার প্রবেশ মূল্য 10 টাকা। ভেতরে এসে বিভিন্ন দেবদেবীর মূর্তি, রথ, মহাদেবের মন্দির, এগুলো আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আখড়ার যত অভ্যন্তরে গেছি, বেশ প্রশস্ত চৌড় অঞ্চল রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কামানের রেপ্লিকা এবং বহু ভিন্টেজ কার এবং ঐতিহাসিক বিভিন্ন সামগ্রীর সংগ্রহশালা, সেগুলো আমরা
দেখতে পেয়েছি। এবং এখানে দু একটি কথা বলি যে সামরিকভাবে মুর্শিদাবাদ ঘুরতে যে সমস্ত জায়গাগুলোতে গেলাম, সংগ্রহশালাগুলোতে, সেখানে কিন্তু প্রায় সবকটাতেই বিভিন্ন ঐতিহাসিক দ্রব্যের একটা বিরাট সমাহার দেখলাম। যেমন তৎকালীন সময় রাজরাজা, জমিদার, নবাব এদের ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র, তাদের বিভিন্ন সংগ্রহিত জিনিস, তাদের গ্রন্থ, তাদের পোশাক পরিচ্ছদ, তৎকালীন সময় ব্যবহৃত মুদ্রা, তাদের অস্ত্রাগার, বিভিন্ন চিত্র, এগুলোর প্রত্যেকটার দুর্দান্ত কালেকশন রয়েছে। এছাড়াও দু একটি সংগ্রহশালা, এটা হাজারদুয়ারি প্যালেসেও আছে, এবং আরও দু একটি জায়গায় দেখলাম যে একটা অদ্ভুত ধরনের আয়না, যে আয়নায় নিজের মুখ দেখা যায় না, কিন্তু পেছনে কোন ব্যক্তি আসছে তার মুখ দেখা যায়। তো যাই হোক, আমরা এবারে আখড়া ছেড়ে পরবর্তী গন্তব্যে এগোবো। আমরা দাঁড়িয়ে আছি নিমকহারাম দেউরি, যেটা মীর জাফরের বাড়ি নামে পরিচিত, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই গেটের ভেতর দিয়ে গিয়েও ধ্বংসস্তূপ ছাড়া এই মুহূর্তে এখন আর কিছু দেখা যায় না। আর মহরমের সময় এই গেটের ভেতরে যাওয়ার অনুমতি থাকে, কিন্তু অন্য সময় থাকে না। আমরা দাঁড়িয়ে আছি মীর জাফরের কবর, 1100 কবর যেটাকে বলা হয়, তার সামনে দেখুন সাহিত্য আছে পরপর সেই নবাবী আমলের, নবাব বংশের যে ইতিহাস অনেকটাই বিশ্বাসঘাতকতার ইতিহাস, আবার বাংলার শাসন করার ইতিহাস। সেই ইতিহাসের এক টুকরো ছবি আমাদের সামনে এসেছে। দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের পদপ্রান্তে, ইতিহাসের জায়গায়, মীর জাফরের সমাধি, মীর জাফরের কবর। তো ভালো লাগছে যে আজ থেকে কয়েকশো বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর কিছু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে এই অঞ্চলে এসে, যেখানে অসংখ্য এরকম কবর রয়েছে এবং তার নিচে শায়িত আছেন সে সময়ের এই সমস্ত মানুষজন, তারা। আর শুধুমাত্র তা নয়, পাশাপাশি যেটা বলার যে এই অঞ্চলে এখনও কবর দেয়া হয় এবং মীর জাফর বংশেরই যারা মারা যান তাদেরকে এখনও এই স্থানেই কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। মীর জাফরের যে 1100 কবর, সেই কবর সন্নিহিত অঞ্চলের আমরা পেছন দিকে এসেছি। পেছন দিকেও বেশ বিস্তৃত অংশ রয়েছে এবং এখানেও অসংখ্য এরকম সমাধি রয়েছে, যার মধ্যে শায়িত আছেন মীর জাফরের বংশের পরম্পরার কেউ না কেউ। এবং এই যে ঘেরা স্থানে যে কবরগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমরা স্থানীয় যে গাইড, তার কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে তৎকালীন সময়ে মহিলাদেরকে এই ঘেরা কবরগুলোর মধ্যে শায়িত করা হয়েছে। এবং এই যে উঁচু কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মীর জাফরের কবর। তবে মীর জাফরের কবর নিয়ে আলাদা করে কিছু নেই, এবং সেটি যে মীর জাফরের কবর সেটা আলাদা করে বোঝার ব্যবস্থা খুব একটা কিছু নেই। স্থানীয় গাইডের যে মতামত, সেই মতামতের উপর ভিত্তি করেই আমরা মীর জাফরের কবরটিকে চিহ্নিত করতে পেরেছিলাম। এইভাবেই পরপর শায়িত রয়েছে এই অঞ্চলে সমস্ত মীর জাফর বংশের যারা বংশ পরম্পরায় রয়েছেন। অঞ্চলটির বিভিন্ন কবরগুলোকে বেশ ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করা আছে, তবে সামগ্রিক অঞ্চলটিকে একটু রক্ষণাবেক্ষণ করতে পারলে আরও ভালো হয়। আমরা এখান থেকে এর পরবর্তী যে দ্রষ্টব্য সেদিকে এগিয়ে যাব দেখতে দেখতে। আর আমাদের সঙ্গে আপনারা আছেন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ওয়াক উইথ এসডি। এবং প্লিজ 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 সবাইকে অনুরোধ, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, এবং আপনাদের পরিচিত মহলে আমাদের চ্যানেলটির যে ইনফরমেটিভ ভিডিও, যেটি দেখে মানুষ বেড়াতে যেতে অনেক সুবিধা প্রাপ্ত হবে বা তাদের সুবিধা হবে, তাদের কাছে শেয়ার করুন, তারাও দেখুক এবং আপনারা মতামত জানান। এবং আমাদের ভিডিওগুলোকে দেখে কেমন লাগছে সেইভাবে কমেন্টসে জানান, তাহলে আমরা আরও ভালো করে ভিডিও তৈরি করতে পারবো। আমরা চলেছি আমাদের পরবর্তী দ্রষ্টব্যস্থানে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য আজিমুন্নেসা বেগমের সমাধিতে। আজিমুন্নেসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা, এবং তাকে নিয়ে অনেক লোক কাহিনী প্রচলিত আছে এখানে, যে তাকে বলা হতো কলিজা খাকি বেগম। তিনি
একবার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তৎকালীন সময়ে হাকিম, মানে বর্তমান দিনে যেটা ডাক্তার, সেই রকমই একজন হাকিমের নির্দেশে তিনি ছোট শিশুদের কলিজা খেতে শুরু করেন, তাতে নাকি তার রোগ সেরে যাবে, এবং এটিতে কিনা তার নেশায় পরিণত হয়েছিল বা অভ্যাসে পরিণত হয়েছিল। তো রোগ থেকে সুস্থ হওয়ার পরেও তিনি নাকি এই অভ্যাস বা নেশা ছাড়তে পারেননি, যেটা পরবর্তীকালে সম্রাট বা নবাব মুর্শিদাবাদের মুর্শিদ কুলি খাঁর কাছে খবর পৌঁছয় এবং তিনি যাতে রুষ্ট হয়ে তিনি তার নিজের কন্যাকে তিনি জীবন্ত কবর দিয়েছিলেন। এই কাহিনী প্রচলিত আছে। ইতিহাসের সত্যতা কতটা আমরা জানি না, তবে ইতিহাসে মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের ইতিহাসে এই কাহিনীগুলো আজও সমানভাবে প্রচলিত হয়ে আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে কবরটি, এটি হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কন্যার কবর বা সমাধি, এবং এই সমাধির ওপরে সিঁড়ি রয়েছে, সিঁড়ির ওপরের অংশ এটি। তো আমাদের এই মুর্শিদাবাদের ভিডিওর যে দ্বিতীয় পার্ট আমরা এখানেই শেষ করছি। তৃতীয় অংশটিতে পরবর্তী স্পটগুলোকে আমরা নিয়ে আসবো দেখাতে। ততক্ষণে আপনারা চ্যানেলটি দেখুন, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, এবং যাতে চ্যানেলটি আরও এগোতে পারে তার জন্য সাহায্য করুন। সবাই ভালো থাকুন।